আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সোহেল শরীফের ইউটিউব চ্যানেলে। গত কয়েকদিন ধরে খুবই ব্যস্ততার মাঝে ছিলাম। এমনও হয়েছে যে খেলাগুলো মিস করেছি। কিন্তু এই সপ্তাহ চ্যাম্পিয়ন্স লিগে আসলে খেলাটা খুবই চমৎকার হয়েছে, মানে খুবই চমৎকার হয়েছে। বার্সেলোনা 4-2 গোলে পিছিয়ে থাকা পরে 5-4 গোলে জিতে গিয়েছে। ওয়াও! মানে খেলাটা দেখা হয়নি, কিন্তু আমি নির্দ্বিধায় বলতে পারবো চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে হয়তোবা এটাই সর্বকালের খেলা হওয়া উচিত। হাইলাইটস গুলা দেখবো, হাইলাইটস গুলা দেখার পরে আসলে আমি আমার মতামত গুলা বলবো। এছাড়াও শুধু চ্যাম্পিয়ন্স লিগ না, বাংলাদেশেও দেখা গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ যেটা হচ্ছে সেখানেও মোহামেডান ফকিরের পুলের কাছে হেরে গিয়েছে 1-0 গোলে। এই মৌসুমে তাদের প্রথম পরাজয়। তারা স্টিল নাও টপ অফ দ্য লিগই আছে, কিন্তু তারপরও ফকিরের পুলের কাছে হেরে গেছে। ইটস এ বিগ অ্যাচিভমেন্ট ফর ফকিরের পুল এবং বিগ আপসেট ফর মোহামেডান। চ্যাম্পিয়ন্স লিগটা মানে কি বলবো, এইবারের ম্যাচগুলো আসলে আনপ্রেডিক্টেবল এবং দেখা যাচ্ছে যে খুব অসাধারণ খেলাগুলো হচ্ছে। যেমন বায়ার্ন মিউনিখ হেরে গিয়েছে, বায়ার্ন মিউনিখ হেরেছে ফেয়ারনুডের কাছে। ফেয়ারনুড মোটামুটি বাতিলের খাতায় চলে গিয়েছিল, সেখানে ফেয়ারনুড কিন্তু ম্যাচটা জিতে তারা চলে এসেছে 11তম পজিশনে। অপর পাশে বায়ার্ন মিউনিখ আবারও হেরে গিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ এবং হেরে গিয়ে বায়ার্ন মিউনিখ এখন আছে 15তম পজিশনে। তো চমৎকার একটা গেম হয়ে গিয়েছে। তো খেলাগুলোর ফলাফল এবং অন্যান্য খেলার বিস্তারিত আমি আলোচনা করার জন্য অন্য একটি ভিডিও নিয়ে আসব। তো এখন আপাতত চ্যাম্পিয়ন্স লিগ যেহেতু শুরু করেছে এবং আমার চ্যানেলে মোটামুটি এইবারে চ্যাম্পিয়ন্স লিগের প্রতিটা গেম উইক নিয়ে একটা রিভিউ আছে। তো সেই হিসাবে আসল কথা চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে একটু আলোচনা করি। আগে চ্যাম্পিয়ন্স লিগে এইবারে ফলাফল গুলো নিয়ে ছোট্টখাট্ট করে আলোচনা করি, তারপরে হচ্ছে একটি ম্যাচে ব্রিফ করে আলোচনা করব। যেমন প্রাথমিক বার্সেলোনা নিয়ে আসলে আলোচনা করার ইচ্ছাটাই বেশি, তারপর আমি দর্শকদের কাছে আসলে জিজ্ঞেস করব যে তারা আসলে কোনটা নিয়ে আলোচনা করতে চাচ্ছে। কারণ কি, রিয়াল মাদ্রিদও এবারে 5-1 গোলে সালজবুর্গকে হারিয়েছে। যদিও এটা ইজিলি রিয়াল মাদ্রিদের জয় হওয়ারই সম্ভাবনা ছিল, যে ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে ভিনিসিয়াস জুনিয়র। তো রিয়াল মাদ্রিদ সমর্থকরা যদি চায়, অথবা বার্সেলোনা সমর্থকদের জন্য আমি বার্সেলোনা ম্যাচটি এবং রিয়াল মাদ্রিদের ম্যাচটি আলোচনা করব। আর এসি মিলান ফ্যান যেহেতু, তাই এসি মিলানের খেলা নিয়ে তো অবশ্যই আলোচনা করবো। এসি মিলানেরও খেলাটা দেখা হয়নি, জিরোনার সাথে আসলে এক্সপেক্টেড 1-0 গোলে জিতাটা। তো এইবারে মানে 18টা খেলার মধ্যে প্রথম দিনে 9টি খেলা, দ্বিতীয় দিনে 9টি খেলা হয়েছে। প্রথম দিনে 9টি খেলায় 33টা গোল হয়েছে, উইচ ইজ হিউজ। এবং দ্বিতীয় দিনে 25টি গোল হয়েছে, সেটাও বলবো যে অসাধারণ, অনেক বেশি হয়েছে। তো খেলাগুলোর ফলাফলের দিকে আগে আলোচনা করি, তারপর র্যাঙ্কিং অনুসারে আলোচনা করি। তো আজকের ভিডিওটা থাকবে শুধুমাত্র ফলাফল গুলো নিয়ে। তো প্রথমে চলে যাই এইবারের 18টি খেলা নিয়ে। তো প্রথম দুটি খেলা যেটা হয়েছে, আতালান্তা ভার্সেস স্টার্ম গ্রাৎস এবং মোনাকো ভার্সেস অ্যাস্টন ভিলা। তো আতালান্তা ইজি জয় পাবে এটাই স্বাভাবিক, এবং 5-0 গোলে ডমিনেটিং করে তাদের নিজেদের মাঠে জিতেছে এবং আতালান্তা উপরের দিকে চলে এসেছে। কিছু মুহূর্তের জন্য তারা টপ থ্রিতে ছিল, মানে বলা যায় যে 1.5 ঘন্টার জন্য তারা টপ থ্রিতে ছিল, তারপর পিছিয়ে গিয়েছে। আর দ্বিতীয় খেলাটি হয়েছে এস মোনাকো ভার্সেস অ্যাস্টন ভিলা। তো ম্যাক্সিমাম বাংলাদেশি ফ্যান অথবা বিদেশি যারা আছেন তারা তো অবশ্যই এক্সপেক্ট করবেন যে অ্যাস্টন ভিলা জিতবে, কিন্তু না, এএস মোনাকো কিন্তু নিজেদের মাঠে আসলে খুব বড় একটা অ্যাচিভমেন্ট করে দেখিয়েছে। তারা এই মৌসুমেই বার্সেলোনাকে হারিয়েছে। বার্সেলোনা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে শুধুমাত্র এএস মোনাকো কাছেই হেরেছে। তো এই এএস মোনাকো আবার অ্যাস্টন ভিলাকে রুখে দাঁড়িয়েছে, এবং ফ্রেঞ্চ টিম হিসেবে এএস মোনাকো কিন্তু এখন খুব ভালো পজিশনেই চলে এসেছে। তারপরে যে 7টি খেলা, তার 7টি খেলার মধ্যে প্রথমে আসি অ্যাটলেটিকো মাদ্রিদ ভার্সেস বায়ার লিভারকুসেন। জাভি আলোনসোর লিভারকুসেন কিন্তু এবারে 2টা মিলানকে হারিয়েছে। শুধুমাত্র লিভারপুলের কাছে 4-0 গোলে উড়ে গিয়েছিল। তো দেখা গেছে যে এইবারে লিভারকুসেন কিন্তু যথেষ্ট ভালো খেলছিল, এবং অ্যাটলেটিকো মাদ্রিদের কথা আমি গত ভিডিওতে চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে যে রিভিউটা দিয়েছিলাম ওইখানে আমি বলেছিলাম অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, তারা কিন্তু এখন যথেষ্ট পরিমাণ ভালো খেলছে। তো এই যথেষ্ট পরিমাণ ভালোর ফর্ম কিন্তু তারা দেখিয়ে দিচ্ছে, এবং গত ম্যাচে তারা প্রথমে পিছিয়ে গিয়ে লিভারকুসেনের কাছে 2-1 গোলে জিতে। এবং মজার একটি বিষয়, তাদের পজিশন ছিল মাত্র 28%। তারা মোট ম্যাচে সর্বমোট 3টি শট নিয়েছে, 2টি অন টার্গেট, এর মধ্যে দুটোটাই গোল দিয়েছে। তো ইট ওয়াজ এ গ্রেট ডিফেন্সিভ ম্যাচ। মানে আমি যেহেতু ইতালিয়ান ফ্যান এবং ট্যাকটিক্যাল ফুটবল আমার খুব ভালো লাগে, সেই হিসাবে কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের এই ডিফেন্সিভ ফুটবলটা কিন্তু অসাধারণ লেগেছে। তারপরে আসবো অবশ্যই বেনফিকা ভার্সেস বার্সেলোনা খেলায়, যেটা 4-5 গোলে বার্সেলোনা জিতে যায়। বেনফিকা এই ম্যাচে প্রথমে ফেভারিট, যদিও না, বার্সেলোনা অবশ্যই ফেভারিট। কিন্তু 2 মিনিটের মাথায় পাভলিদিস, গ্রিক স্ট্রাইকার পাভলিদিসের মাথায় বেনফিকা এগিয়ে যায়। তারপরে 22 মিনিটে 2-0 গোলে এগিয়ে যায়, সরি, তারপরে বার্সেলোনা সমতায় ফিরে, তারপরে 22 মিনিটে আবার এগিয়ে যায়।
তারপর 30 মিনিটে পেনাল্টিতে পাভলিদিস তার হ্যাটট্রিকটা কমপ্লিট করে। তারপরে 68 মিনিটে তারা কিন্তু 4-2 গোলে এগিয়ে যায়। তো বার্সেলোনার বিপক্ষে নিজেদের মাঠে 4-2 গোলে এগিয়ে যাওয়া, এর মধ্যে বিভিন্ন গ্রুপগুলোতে কিন্তু এই আলোচনা শুরু হয়ে গিয়েছিল যে হালিলো না। তো সেই হালিলোনাকে হয়তো বা বার্সেলোনার প্লেয়াররা খুব সিরিয়াসলি নিয়েছে, এবং সেই হালিলোনার পরবর্তীতে তারা নিজেরাও হালি গোল দিয়ে দিয়েছে। কারণ কি, 64 মিনিটে রাফিনহার সেই একটা মিরাকুলাস গোল, তারপরে হচ্ছে লিভেন্ডোস্কি পেনাল্টিতে দ্বিতীয় গোল দেয় 78 মিনিটে। 96 মিনিটে গিয়ে রাফিনহার সেকেন্ড গোল, এবং গার্সিয়া মাঝখানে 86 মিনিটে আবার গোল দেয়। তো ফলাফল 5-4 গোলে, মোট 9 গোলে থ্রিলার নিয়ে ম্যাচটা শেষ হয়। যদিও ম্যাচ শেষে পুলিশ আসে, বিভিন্ন ধরনের মারামারি হয়। তো এই জমানায় এরকম মারামারিটা আসলে আমরা অনেকে এক্সপেক্ট করিনি, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয়। তো সেটা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও অবশ্যই আনার চেষ্টা করব, দেখা যাক। তারপরে বোলোনিয়া ভার্সেস বরুসিয়া ডর্টমুন্ড। 95% পিপলরাই ভোট দিয়েছিল যে বরুসিয়া ডর্টমুন্ড জিতবে, এবং যেটা হয়েছে ঠিক উল্টাটা হয়েছে। বোলোনিয়া শুধু জিতে নাই, কমান্ডিং ভাবে জিতেছে, এবং এত ডমিনেট করে জিতেছিল ডর্টমুন্ডের বিরুদ্ধে যে নুরি সাহিনের চাকরিটা শেষ পর্যন্ত চ্যুত হয়। নুরি সাহিন যদিও, মানে ডর্টমুন্ড যদিও দশম স্থানে আছে বুন্দেস লিগায়, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে তারা যথেষ্ট ভালো খেলছিল। কিন্তু বোলোনিয়ার বিরুদ্ধে এরকম ডমিনেট, মানে এরকম লজ্জাজনক পরাজয়ের পরে আসলে নুরি সাহিনকে আর সময়টাও পর্যন্ত দিল না। আমি জাস্ট ছোট্ট করে বলি, 52 মিনিট টোটাল ম্যাচের পজিশন ছিল, 52% পজিশন ছিল বোলোনিয়ার, এবং 48% পজিশন ছিল বরুসিয়া ডর্টমুন্ড। বরুসিয়া ডর্টমুন্ড টোটাল ম্যাচে 3টা শট করতে পেরেছে বোলোনিয়ার বিরুদ্ধে, অপর পাশে বোলোনিয়া 17টা শট করেছে, 6টি অন টার্গেট, এর মধ্যে 2টি গোল দেয়। দুর্ভাগ্যবশত প্রথমে কিন্তু বলোনিয়া পিছিয়ে যায় ডর্টমুন্ডের কাছে, এবং ডর্টমুন্ডের গিয়েরেসি পেনাল্টিতে শুট করার পরে ডিফেন্সিভ ফুটবল খেলা শুরু করে। কিন্তু বলোনিয়া তাদের এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে তারা ডেবিউটেন্ট হিসেবে আসে, এবং ডেবিউটেন্ট হিসেবে মৌসুমের প্রথম ম্যাচটা জিতে। তো ইতালি ভার্সেস জার্মানি আমরা বরাবরই বলি একটা চমৎকার রাইভেলরি, সেটা বলোনিয়া আসলে ধরে রেখেছে, সেটা খুবই ভালো লাগলো। যদি বোলোনিয়া এর আগে কোন একটা ম্যাচে গোল করতে পারতো বা পয়েন্ট তুলতে পারতো, হয়তো বা নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য তারা যথেষ্ট একটা ভালো সম্ভাবনা থাকতো। তারপরে আসি ক্লাব ব্রুজে ভার্সেস জুভেন্টাস। তো ক্লাব ব্রুজে মিলানের বিরুদ্ধে ভালো খেলেছিল, যদিও 3-1 গোলে হেরে যায়, এবং ডর্টমুন্ডের বিরুদ্ধে তারা ভালো খেলেও 3-1 গোলে হেরে যায়। তারা হচ্ছে সেই টিম যারা অ্যাস্টন ভিলার সাথে ড্র করে, এবং অ্যাস্টন ভিলাকে 1-0 গোলে হারায় প্রথমবারের মতো, এবং জুভেন্টাসের কাছে নিজেদের মাঠে 0-0 গোলে ড্র করে। হ্যাঁ, আপনারা বলতে পারেন জুভেন্টাস হোঁচট খেয়ে গিয়েছে, কিন্তু খেলাটা যারা যারা দেখেছেন তারা অন্তত বলবেন যে না, হোঁচট খায়নি, বরং ক্লাব ব্রুজে জিততে পারেনি। এবং ছোট দল হিসেবেই বলবো যে ছোট দল হিসেবে তারা যথেষ্ট ভালো খেলেছে, যথেষ্ট চান্স পেয়েছে, অফসাইডের কারণে 2টা গোল হয়নি। তো ক্লাব ব্রুজে অবস্থানও ভালো আছে নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য। আমি র্যাঙ্কিং নিয়ে একটু পরে আসছি। তো তারপরের ম্যাচটা হচ্ছে রেড স্টার বেলগ্রাদে ভার্সেস পিএসভি আইনহোভেন। পিএসভি আইনহোভেন মোটামুটি নিশ্চিত ছিল তারা প্লে অফ পজিশন থেকে চলে যাবে, তো এই ম্যাচটা তাদের অবশ্যই জিততে হতো, এবং রেড স্টার বেলগ্রাদ এই মৌসুমে স্টুটগার্টকে হারায়। তো অবশ্যই একটা কমান্ডিং টিম হিসেবে তাদেরকে ধরে নিয়ে পিএসভি কিন্তু প্রথমে খেলেছে। তো 3-2 গোলে জয় পেয়ে পিএসভি এখন নেক্সট রাউন্ডের জন্য সমমনা হয়ে গেছে, এবং একই সাথে রেড স্টার বেলগ্রাডকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে নক আউট করে দেয়। আনফরচুনেটলি তাদের জন্য, তারা যথেষ্ট ভালো খেলেও কিন্তু এই মৌসুমে কিছু করতে পারেনি। তারপরে চলে আসি লিভারপুল ভার্সেস লিল্লে। তো লিভারপুল প্রথমে 1-0 গোলে এগিয়ে যায়, তারপর লিল্লে সমতায় ফিরে। তো আমার কাছে এক মুহূর্তে মনে হয়েছিল যে লিল্লে কি সেই মিরাকুলাস কাহিনী করে দিবে, কারণ কি তারা এইবারে 2 মাদ্রিদের ক্লাবকেই হারায় এই মৌসুমে। কিন্তু আনফরচুনেট লিভারপুল সে ম্যাচ জিতেই চলে আসে, সালা তাদের আসলে আবারও সেভিয়ার হয়ে দাঁড়ায়, এবং লিভারপুল এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে তাদের দ্বিতীয় গোলটা হজম করতে হয়। প্রথমটা এসি মিলানের কাছে প্রথম ম্যাচে, এবং সপ্তম ম্যাচে এসে লিল্লের কাছে তারা দ্বিতীয় গোলটা হজম করে। তারপরে আসি স্লোভান ব্রাতিস্লাভা বনাম স্টুটগার্ট। তো স্টুটগার্ট বললাম যে হোয়াট আ কামব্যাক তাদের দিয়ে। তারা দেখা গেছে রিয়াল মাদ্রিদের কাছে ভালো খেলেও হেরেছিল, তারপরে রেড স্টার বেলগ্রাদের কাছে 5টা গোল খেয়ে বিদায় নেওয়ার অবস্থানে ছিল, সেই জায়গা থেকে লাস্ট 2টা ম্যাচ কমান্ডিং ভাবে জিতেছে, এবং স্লোভাকিয়াতে গিয়ে স্লোভান ব্রাতিস্লাভাকে হারিয়ে আসে 3-1 গোলে। তো দেখা যাক লাস্ট ম্যাচটা তাদের পিএসজির বিরুদ্ধে, এবং পিএসজি এবং তাদের মধ্যে যে জিতবে সেই থ্রু করবে। ড্র করলে স্টুটগার্ট থ্রু হওয়ার সম্ভাবনা বেশি, পিএসজির বাদ পড়ারও সম্ভাবনা আছে। তো এটা প্রথম নকআউট ম্যাচ হিসেবে খেলাটা হবে আমার কাছে মনে হয়। এই ছিল প্রথম 9টা খেলা, এখানে 33টা গোল হয়। হোয়াট আ মিরাকুলাস গেম উইক। পরে আসি নেক্সট গেম উইক, যেখানে 25টা গোল হয়। তো এই গেম উইকে 18টা খেলায় মোট
58টা গোল হয়, ওয়াট আ গেম উইক। তো নেক্সট 25টা গোলের প্রথম দুইটা খেলা হচ্ছে আরবি লাইপজিগ ভার্সেস স্পোর্টিং লিসবন এবং শাখতার দোনেস্ক ভার্সেস স্টাদে ব্রেস্তোয়া। তো স্টাদে ব্রেস্তোয়া এই মৌসুমে চমৎকার খেলছিল, তারা র্যাঙ্কিং এ টপ 4-এ অনেকদিন পর্যন্ত ছিল এবং ভালো খেলছে। তো তাদের রিলেটিভলি স্ট্রং অপোনেন্ট ছিল বার্সেলোনা, সরি, রিলেটিভলি স্ট্রং অপোনেন্ট হচ্ছে শাখতার দোনেস্ক। তার আগে একটাই স্ট্রং অপোনেন্ট ছিল, সেটা হচ্ছে বার্সেলোনা। বার্সেলোনার কাছে তারা হারে। তো রিলেটিভলি স্ট্রং অপোনেন্ট শাখতার দোনেস্কের বিরুদ্ধে তারা কিন্তু এই ম্যাচ হেরে যায় 2-0 গোলে। আর অপর পাশে আরবি লাইপজিগ তো বাদ পড়েই গেছে, 0 পয়েন্টে তারা এই মৌসুমে ইতিমধ্যে বাদ পড়ে গেছে। তো তাদের হারানোর কিছু ছিল না, সম্মানের জন্য খেলাটা খেলেছিল। স্পোর্টিং লিসবন অপর পাশে এমোরিনকে হারানোর পরে আসলে তারা তাদের ফর্মটা কমপ্লিটলি হারায় ফেলে। এই আরবি লাইপজিগের কাছে তারা 2-1 গোলে হেরে সেটাই প্রমাণিত করে এবং তাদের গিওকেরেস আবারও গোল করে। কথা হচ্ছে সেই গোল দিয়ে আসলে তারা সমতা ফিরিতে পারে না, আরবি লাইপজিগ এই ম্যাচটা জিতে যায়। তারপরে শেষ 7টি খেলা, সেটা হচ্ছে মিলান ভার্সেস জিরোনা। নির্দ্বিধায় ম্যাক্সিমাম মানুষ এই কথাটা বলবে যে মিলান ইজিলি জিতে যাবে, কিন্তু না, এই খেলাটা হয়েছিল হার্ট ব্রেকিং একটা খেলা। মিলান জিতে যায় রাফায়েল লিয়াওর অলৌকিক একটা গোলে, যেখানে বেন নাসেরের অসাধারণ একটা অ্যাসিস্ট ছিল। মোটামুটি কাউন্টার অ্যাটাকে এসি মিলান গোলটা দেয় 1-0 গোলে, এসি মিলান জিতে। কিন্তু জিরোনাও কিন্তু বারবার অ্যাটাক করে গিয়েছে, অনেক মুহূর্তে মনে হয়েছিল যে জিরোনা ম্যাচটা জিতেও যেতে পারে, কিন্তু আনফরচুনেট ইনএক্সপিরিয়েন্সের কাছে জিরোনা হেরে যায়। তারপরে আসি আর্সেনাল ভার্সেস ডিনামো জিগ্রেব। তো আর্সেনাল আসলে এবারে বুকমার্করা সবাই বলতেছে এবারে আর্সেনাল কাপ জেতারও সম্ভাবনা আছে, তো এটাই তারা দেখিয়ে দিল 3-0 গোলে ডিনামো জিগ্রেবকে লন্ডনে হারিয়ে। কেল্টিক ভার্সেস ইয়াং বয়েজ বার্ন। ওয়েল, কেল্টিক গ্লাসগো এইবারে চ্যাম্পিয়ন্স লিগ যথেষ্ট ভালো খেলতেছে এবং তাদের অপোনেন্ট গুলো কিন্তু রিলেটিভলি ইজিয়ার। আতালান্তা তাদের একটা বিগ অবস্ট্রাকল ছিল, আতালান্তার কাছে তারা ড্র করেছে। ডটমুন্ডের কাছে তারা উড়ে গিয়েছে, একদম উড়ে গিয়েছে বলা যায়, 7টা গোল খেয়েছে ডটমুন্ডের বিরুদ্ধে। কিন্তু ইয়াং বয়েজ বার্নরে তারা ইজিলি হারিয়ে দেয়, যদিও 1-0 গোলটা দেখলে মনে হবে যে 1-0 গোল, কিন্তু না, তারা যথেষ্ট ভালো খেলেছে এবং ইয়াং বয়েজ বার্ন টোটাল ম্যাচ কোনো পাত্তা পর্যন্ত পায়নি। ফেয়ারনুট ভার্সেস বার্ন মিউনিখ, 3-0 গোলে ফেয়ারনুট জিতে। গিমিনেস সান্তিয়াগো জিমিনেস, প্রবাবলি নিউ এসি মিলান স্ট্রাইকার, সে তার শেষ ম্যাচে বায়ার্ন মিউনিখকে উড়িয়ে দেয় এবং বায়ার্ন মিউনিখ এই নিয়ে দ্বিতীয়বার হেরে যায়। শুধু তাই না, নেদারল্যান্ডের দলের কাছে আবারও হারলো। তো দেখা যাক কোম্পানি, ভিনসেন্ট কোম্পানি নেক্সট 2টা ম্যাচ তাদের জন্য, নেক্সট একটা ম্যাচ বাকি, সেই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ তাদের নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য। যদিও টপ 15-এ আছে, ড্র করলেও তারা প্লে অফ পর্যন্ত খেলার সম্ভাবনা আছে। তারপরে চলে যায় রিয়াল মাদ্রিদ ভার্সেস সালজবুর্গ। ওয়েল, 5-1 গোলে জিতে গেছে রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠে। ইটস এ বিগ অ্যাচিভমেন্ট ফর দেম, কিন্তু কথা হচ্ছে তারা আসলে গোল পাচ্ছিল না। চ্যাম্পিয়ন্স লিগে তাদের অবস্থাটা খারাপ আকারে ধারণ করেছিল। তো এই বুস্ট আপটা তাদের দরকার ছিল এবং আরেকটা ম্যাচ আছে, সেই ম্যাচে ড্র করলেও তারা নেক্সট রাউন্ডে চলে যাচ্ছে, হারলেও তারা নেক্সট রাউন্ডে চলে যাচ্ছে, আর জিতলে তো টপ 8 সম্ভাবনা হয়ে দাঁড়াবে হয়তোবা। তো এদের জন্য শুভকামনা রইলো, রিয়াল মাদ্রিদ ফ্যানদের জন্য শুভকামনা রইলো। যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, অবভিয়াসলি তাদের শুভকামনা জানানোটা আমার একটু দায়িত্ব হয়ে যায়। আর তারপরে খেলা হচ্ছে ইন্টার মিলান ভার্সেস স্পার্তা প্রাহা। ওয়েল, 90% বুকমার্ক অলরেডি ইন্টার মিলান জিতবে এবং ইন্টার মিলান 1-0 গোলে জিতেও যায়। স্পার্তা প্রাহা আসল কথা ম্যাচে ওই এক্সপিরিয়েন্সের কাছে তারাও ধরা খেয়ে যায় এবং ইন্টার মিলান যথেষ্ট বুড়া। যতগুলা দলের নাম বললাম, এর মধ্যে সবচেয়ে বয়স্ক দল হচ্ছে ইন্টার মিলান এবং তাদের কোচ আসলে একবার অলরেডি ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছে, তো তারা তাদের উইনিং রানটা ধরে রেখেছে। তো লাস্ট খেলায় চলে আসি, সেটা হচ্ছে পিএসজি বনাম ম্যানচেস্টার সিটি, দুই আরব টাকার খনির ক্লাব। এবং এই খেলাটা হয়ে গেছে কিছুটা নকআউট স্টাইলে এবং পিএসজি 4-2 গোলে জিতে যায় পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির কাছে। পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটি কেন বললাম, কারণ কি পিএসজি হচ্ছে লুইস এনরিকের কোচিং এ এবং এখানে পজিশনটা ছিল পিএসজি 63% পজিশন এবং অপর পাশে ম্যানচেস্টার সিটি হচ্ছে 37% পজিশন। তো পেপ গার্দিওলার দল পজিশন বেস ছাড়া অপোনেন্ট পজিশন ধরে রেখেছে, এটা আসলে আমার এক্সপেকটেশনের মধ্যে ছিল না, কিন্তু তাই কিন্তু হয়েছে। পিএসজি মোট 26টা শট নেয়, এর মধ্যে 4টা গোল দেয়। অপর পাশে ম্যানচেস্টার সিটি 9টা শট নিয়ে 2টা গোল দেয়। সো ইট ওয়াজ আ ইনক্রেডিবল ম্যাচ। ডিফারেন্ট টাইপ অফ পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটিকে দেখি। হ্যাঁ, অনেকেই বলে ব্যালন ডিওর নিয়ে আসলে উচিত হয় নাই, তো রড্রি চলে যাওয়ার পরে ম্যানচেস্টার সিটি কিছুটা গায়েব হয়ে গিয়েছে, সেটা কিন্তু দেখতেছি। তো এটা কি আসলে রড্রিকে প্রমাণ করে দেওয়া যে সে ব্যালন ডিওর জিতাটা ডিজার্ভিং, এটা কি করছে নাকি না আমি জানি না। তো ম্যানচেস্টার সিটির জন্য আসলে খুবই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কারণ কি তারা র্যাঙ্কিং এ
এই মুহূর্তে আছে র্যাঙ্কিং এ 25তম পজিশনে 8 পয়েন্ট নিয়ে। অপর পাশে পিএসজি কিছুটা লাক ভালো হয়ে গেছে, 10 পয়েন্ট নিয়ে তারা আছে 22তম পজিশনে। তাদের খেলার ডিরেক্ট অপোনেন্ট হচ্ছে স্টুটগার্ট, যারা 10 পয়েন্ট নিয়ে আছে 24তম পজিশনে। তো এই ম্যাচটা যদি ড্র হয়, স্টুটগার্ট পিএসজি মোটামুটি শিওর অন্যান্য ফিকচার যদি ফেভারেবল হয় তাহলে তারা মোটামুটি দুইটা টিমই চলে যাবে নেক্সট রাউন্ডে। আর যদি দেখা যায় যে না, কেউ একজন হেরে গেল, তাহলে কিন্তু যে হেরে যাবে সে বাদ পড়ে যাবে। সো ইটস এ কমপ্লিট নকআউট স্টেজ আমি মনে করি। আর ম্যানচেস্টার সিটির শেষ খেলাটা রয়ে যাবে হচ্ছে, ম্যানচেস্টার সিটির শেষ খেলাটা হচ্ছে ক্লাব ব্রুজের বিরুদ্ধে। ক্লাব ব্রুজের বিরুদ্ধে ম্যানচেস্টার সিটি জিতলে কিন্তু খুব যথেষ্ট পরিমাণ চান্স আছে তাদের নেক্সট রাউন্ডে যাওয়ার। কিন্তু ক্লাব ব্রুজের পয়েন্টও 11 পয়েন্ট, ম্যানচেস্টার সিটির পয়েন্টও 8 পয়েন্ট। কিন্তু ক্লাব ব্রুজে -2 গোল ডিফারেন্সে আছে এবং ম্যানচেস্টার সিটি আছে +2। তো সেই ক্ষেত্রে ম্যানচেস্টার সিটি 1-0 গোলে জিতলেও কিন্তু ক্লাব ব্রুজ থেকে উপরে উঠে যাবে এবং অন্যান্য দলগুলার ফলাফলের উপরে ডিপেন্ড করে কিন্তু ম্যানচেস্টার সিটি আসলে নেক্সট রাউন্ডে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এবং ক্লাব ব্রুজের জন্য সেম, মধ্যে একটি ইংলিশ দলকে হারিয়েছে, তো দ্বিতীয় ইংলিশ দলকে তারা হারায় না কিনা এটা কিন্তু একটা সময়ের বিষয়। তো ক্লাব ব্রুজের জন্য শুভকামনা আমি বেশি বলবো, কারণ কি ম্যানচেস্টার সিটি আসলে ভালো দল, অসাধারণ একটা দল, কিন্তু কথা হচ্ছে ক্লাব ব্রুজের ছোট দল হিসেবে যথেষ্ট ভালো খেলেছে এবং এবারে চ্যাম্পিয়ন্স লিগে তারা নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। কিন্তু ম্যানচেস্টার সিটি বিং ম্যানচেস্টার সিটি ইজ এ বিগ ক্লাব, সো তাদের নেক্সট রাউন্ডে যাওয়ার সম্ভাবনা অবশ্যই বেশি। তো এই ছিল আজকের আলোচনা ফলাফল নিয়ে। তো আমি নেক্সট ভিডিওটা বানাবো র্যাঙ্কিং সিস্টেমটা নিয়ে এবং শেষ খেলা কাদের সাথে তাদের র্যাঙ্কিং কতটুকু হতে পারে সেটা নিয়ে আলোচনা করার জন্য। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নিবেন। তো এখানে রাখি, ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।